শুভকামনা এনজিডিসি পরিবারের সকল পর্যায়ের সদস্যের জন্য। প্রেক্ষাপট সবই জানা, যে প্রেক্ষাপটই হোক এটা আনন্দের। তোমাদের সাথে একটা যোগাযোগ আমরা তৈরি করতে পারছি, হয়তো ভার্চুয়াল। খুব ভালো লাগতো তোমাদের ক্লাসরুমে তোমাদের সবার সামনে কথাগুলো বলতে পারলে, কিন্তু প্রেক্ষাপট সবই তোমাদের জানা। সেই প্রেক্ষাপটের ভিত্তিতেই আমাদের আজকের এই ব্যবস্থা। আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা। তোমরা সবাই একটু খেয়াল করো, আমরা তাপ গতিবিদ্যা এই বিষয়টা আমরা আলোচনায় আনতে চাচ্ছি। এনজিডিসি পরিবারের যারা আছো তাদের সাথে আমার পরিচিতির ব্যাপারটা খুব প্রাসঙ্গিক না, কিন্তু যারা পরিবারের বাইরেও আছো তাদের কাছে পরিচয়টা ছোট করে দিয়ে রাখা। আমি শিবশঙ্কর সেন, বিভাগীয় প্রধান পদার্থবিদ্যা, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী। আমরা আলোচনার বিষয়বস্তুতে যাই। এনসিটিভিতে এই তাপগতিবিদ্যার উপর মোট 12টা ক্লাসের একটা অ্যারেঞ্জমেন্ট রাখা আছে। তোমরা বুঝতেই পারছো এতগুলো ক্লাস কখনোই পাওয়া সম্ভব হবে না, তাই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে সময়ের সর্বোচ্চ ব্যবহার করে একটা সুন্দর অনুভূতির মধ্য দিয়ে বিষয়টাকে তোমাদের ভিতরে দেওয়ার একটা চেষ্টা। আমরা বিষয়ের গভীরে যাওয়ার আগে আমরা বিষয় সম্পর্কে একটু জানার চেষ্টা করি। প্রথমেই যেটা বলার চেষ্টা করছি বা যেটা আমরা সবসময় বলতেই চাই, আমরা কেন এই বিষয়টাকে করতে যাব, বা আরেকটু গুরুত্ব দিয়ে বলতে গেলে যে কেন আমরা এর পিছনে আমাদের গুরুত্বপূর্ণ সময়টা ইনভেস্ট করব। বাস্তবিক অর্থে এর কি কোনো প্রয়োজনীয়তা আছে? আমরা প্রয়োজনটা যদি বুঝতে পারি তাহলে আমরা বিশ্বাস করি যে কোনো সমস্যার অর্ধেকটা এমনি হয়ে যায়, বাকিটা তোমাদের কৌতূহল মেটানোর একটা তাগিদ। সো আমরা আন্তরিকভাবে চেষ্টা করব খুব ভালো মতো করে আমাদের এই অধ্যায়ের উদ্দেশ্যটাকে খুব ভালো মতো করে জানা। আমরা একটু চিন্তা করি কি আলোচনা করতে যাচ্ছি আমরা এই বিষয়ের উপর। আজ 2 তারিখ, বৃহস্পতিবার, সময় 2টা। ধরে নাও আবহাওয়াটা গরম, তুমিও গরম অনুভবই করছো। তুমি তোমার ফ্যানটাকে তুমি অন করে নিলে সুইচের মাধ্যমে। তারপর মেঘলা আবহাওয়া, তুমি চেষ্টা করলে সুইচের মাধ্যমে লাইটটাকেও অন করে নিতে। এরপর তোমার মনে হলো যে তোমার মোবাইল, স্মার্টফোন তাকেও ফুল চার্জ করে রাখাটা উচিত। তুমি মোবাইল চার্জটাও ফুল করে নিলে। সো মোবাইল চার্জের ব্যাপারটা হলো। এরপর তোমার মনে হলো যে খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকতেই পারে। সো তুমি রাইস কুকারটাও তুমি অন করে নিলে। এবার চিন্তা করো, এই এতগুলো কাজ আমরা যে সম্পূর্ণ করছি, এই সব কিছুই সম্ভব হচ্ছে আমাদের বিদ্যুৎ শক্তির জন্য। যদি লোডশেডিংয়ে না থাকো তাহলে তোমার বাসায় বিদ্যুৎ শক্তি আছে এবং তুমি এই বিদ্যুৎ শক্তি ব্যবহার করে ফ্যান
লাইট, মোবাইল, রাইস কুকার। বিদ্যুৎ শক্তি ব্যবহার করে ফ্যানের ক্ষেত্রে তুমি যান্ত্রিক শক্তির ব্যবহার করছো, আলোর ক্ষেত্রে তুমি আলোক শক্তি ব্যবহার করছো, রাইস কুকারের ক্ষেত্রে তাপ শক্তি ব্যবহার করছো, মোবাইল চার্জারের ক্ষেত্রে বিদ্যুৎ শক্তির ইলেকট্রনিক্স ব্যবহারটা করছো। এই যে বিদ্যুৎ শক্তিকে আমরা বিভিন্ন শক্তিতে ব্যবহার করছি কেন? এটা আমাদের প্রতিদিনের জীবনের স্বাচ্ছন্দ্যতাকে অনুভব করার জন্য। বিদ্যুৎ শক্তি দিয়ে যদি আমরা এতগুলো কাজ করতে পারি, তাহলে আমাদের তাপ শক্তিরও একটা ব্যবহার করার ইচ্ছা আমাদের মধ্যে অবশ্যই আসবে। সো আমরা তাপ শক্তিকে ব্যবহার করতে চাই। এই তাপ শক্তিকে আমরা যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে চাই। সো আমাদের এই চ্যাপ্টারের বিষয়বস্তুটাই তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা। এই তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা প্রকৃতির এই যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় আমরা প্রকৃতির কোনো সাহায্য পাব না, বা আরেকটু গুছিয়ে বললে যেটা আমরা বলতেই চাই, প্রকৃতি তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে দিতে চায় না, কিন্তু যান্ত্রিক শক্তিকে খুব সহজেই আমরা তাপ শক্তিতে রূপান্তর করতে পারি। ব্যাপারটা যদি একটু ভাবা যায়, আমরা একটা ফ্যান যদি ঘোরাই, আমরা ফ্যানের নিচে হাত দিলে আমরা গরম অনুভব করব, কিন্তু এটা কখনোই হবে না ফ্যানের নিচে একটা মোমবাতি বা তাপশক্তি যোগান দিলে ফ্যানটা কখনোই ঘুরবে না। তার মানে তাপশক্তিকে যান্ত্রিক শক্তিকে কখনোই রূপান্তর সম্ভব না সাধারণ প্রাকৃতিকভাবে। প্রকৃতি যেখানে আমাদের বাধা দিবে, আমাদের আন্তরিক চেষ্টা থাকবে সেই বাধাকে অতিক্রম করার। অতএব আমরা এই তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে চাই। ধরো তুমি বাসায় আছো, তোমার গভর্নমেন্ট ডিগ্রি কলেজে খুব গুরুত্বপূর্ণ একটা কাজের প্রয়োজনে তোমাকে আসতেই হচ্ছে। কিভাবে আসবে? তুমি মনে মনে ভাবলা মোটরসাইকেল নিয়েই তুমি চলে আসতে পারো। তুমি মোটরসাইকেলে চলেও আসলা, তোমার সাথে তোমার বন্ধুও ছিল। বন্ধু তোমাকে যদি বলে মোটরসাইকেল কিভাবে এতটা পথ অতিক্রম করলো বা তার গতিশক্তি কিভাবে তৈরি হলো, তুমি হয়তো বলবা কেন আমরা যে পথে ডিজেল ব্যবহার করলাম সেই ডিজেলের সাহায্যেই তো আমরা এই গতিশক্তিটা পেলাম। তখন বন্ধু তোমাকে যদি প্রশ্ন করে শুধু ডিজেল দিয়েই কি এই গতিশক্তি তৈরি করা সম্ভব, বা তাই যদি হয় তাহলে আমরা যে কোনো কিছুই তো ডিজেল বা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে গতিশীল করতেই পারি। তখন তুমি মনে হবে যে নিশ্চয়ই কিছু আছে। এই গুরুত্বপূর্ণ জিনিসটাই আমরা আমাদের আলোচনায় নিয়ে আসতে চাই। কি আছে? যেটা আমরা বলতে চাই যা আছে তা একটা তাপ ইঞ্জিন। আমরা খুব পরিষ্কার করে এই অধ্যায়ে তাপ ইঞ্জিনটাকে বুঝতে চাব। তাপ ইঞ্জিনটা কি? আমরা একটা তাপ ইঞ্জিনের ব্যাপারটা ইমাজিন করি। দ্যাটস তাপ ইঞ্জিন। যদি এটাকে আমরা একটা বক্সের মধ্যে রাখি, কি করবে ইঞ্জিন? আমরা এই পাশে তাপ শক্তি প্রদান করব, এই পাশে আমরা যেটা পাবো সেটা যান্ত্রিক শক্তি। খুব সহজ কথায় তাপ ইঞ্জিনের কাজ তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা। এই ইঞ্জিন ব্যাপারটা একটা ব্ল্যাক বক্স, আর আমাদের এই চ্যাপ্টারের প্রধান উদ্দেশ্যই হবে
এই ইঞ্জিনটাকে ব্যাখ্যা করা। আমরা আজকে পড়ার খুব গভীরে যাব না, বা ম্যাথমেটিক্স গণিত নিয়েও আমরা খুব ডিটেলসে আলোচনা করব না। আমাদের আজকের আলোচনার জায়গাটাই হবে কিভাবে আমরা আমাদের এই টপিকসগুলো আমাদের ভিতরে ধারণ করতে পারি। যদি আমরা ধারণটাকে পরিষ্কার করতে পারি, নেক্সট আমরা অঙ্কের মতো একটা সহজ প্রক্রিয়াকে খুব সুন্দর মতো সাবলীলভাবে আমরা ব্যবহার করতে পারব। আমরা এই ইঞ্জিনের ব্যাপারটায় যদি একটু ফিরে যাই, ইঞ্জিন নিয়ে অনেক মানুষের অনেক গবেষণা, এখানে আমাদের অনেক কাজও করার আছে, কারণ আমাদের সভ্যতার একটা গুরুত্বপূর্ণ অংশই তাপ ইঞ্জিন। আমাদের অধ্যায়ে বা আমাদের পাঠ্য বিষয়ে যার ইঞ্জিনটা আমরা ব্যাখ্যার মধ্যে নিয়ে আসছি সে হচ্ছে বিজ্ঞানী কার্নো। আমরা কার্নোর ইঞ্জিনের সাথেই মূলত পরিচিত হতে যাব। দ্যাটস কার্নোর ইঞ্জিন। আমরা ইঞ্জিনটাকেই ব্যাখ্যা করতে যাচ্ছি যে একটা ইঞ্জিন আসলে কিভাবে কাজ করে। সরি, আমরা যদি একটা ইঞ্জিন বানাতে চাই, সেই ইঞ্জিনের কি কি অংশ আমরা ব্যবহার করব। ফার্স্ট, আমাদের একটা সিস্টেম দরকার হবে। আমরা সিস্টেম নিয়ে ডিটেলস কথা বলবো। আমাদের তাপ উৎস দরকার হবে, যেটা আমরা বিনিয়োগ করব তাপ শক্তি হিসাবে, বা এটা আমাদের ইনভেস্টমেন্ট, এটা আমরা প্রয়োগ করতে চাই। আমাদের তাপ গামলা বা তাপ ধারক ব্যবহার করব এই ইঞ্জিনের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে, এবং এখানে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু চিন্তার সাথে যুক্ত হব আমাদের প্রকৃতির বিশৃঙ্খলা নিয়ে। প্রকৃতির যে প্রতিনিয়ত পরিবর্তনটা হচ্ছে, প্রকৃতির পরিবর্তনটাকে ব্যাখ্যা করার জন্য আমরা একটা তাপ নিরোধক এর সাথে পরিচিত হব আমাদের ইঞ্জিনের একটা গুরুত্বপূর্ণ অংশকে ব্যাখ্যা করার জন্য। এই গোটা প্রক্রিয়াটা কার্নো একটা অদ্ভুত একটা চক্রের সাহায্যে আমাদের সামনে নিয়ে আসে, এবং আমরা একটু অদ্ভুতভাবে সেটা লক্ষ্য করি যে কিভাবে প্রকৃতি চাচ্ছে না তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে। অনেকগুলো প্রক্রিয়ার মধ্য দিয়ে কার্নো চেষ্টা করে যে কিভাবে এই তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে নিয়ে আসা যায়। কার্নো যে প্রক্রিয়াটা ব্যবহার করেন বা কার্নোর যে পদ্ধতিটা ব্যবহার করেন, কার্নো সেই পদ্ধতিটার সাথে যদি আমরা একটু ছবির দিক দিয়ে পরিচিত হই, যদিও আমরা ছবিটা নিয়ে কেন, কী জন্যে, কীভাবে, গাণিতিক সব কিছুই আমরা ব্যাখ্যায় যাব, বাট আজকে আমরা শুধুমাত্র আর তার প্রয়োগের জায়গাটা শুধু দেখে কৌতূহলটাকে বাড়িয়ে নিয়ে আমরা পরবর্তীতে চেষ্টা করব যে এটাকে কিভাবে আমরা আরও সুন্দর মতো করে গাণিতিক ব্যাখ্যার মধ্যে নিয়ে আসতে পারব। সো আমরা যদি কার্নো ইঞ্জিনের ছবিটা আঁকার চেষ্টা করি, সেই কার্নের যে ছবিটা আমরা পাবো সেই ছবিটা এই রকম হবে। খেয়াল করো, আমরা সিস্টেম বলতে যেটা বোঝাচ্ছি, যেখানে কার্যনির্বাহক বস্তু সিস্টেমের মধ্যে অবস্থান করবে। সেটা একটা সিলিন্ডার হতে পারে, এবং এটা কার্যনির্বাহক বস্তু আচরণ করবে। আমরা সিস্টেমের কথাটায় যদি ফিরতেই চাই, এটা এমন একটা জায়গা যার তিন প্রান্তই আমরা পরিবাহী মাধ্যম দিয়ে তৈরি করা,
শুধু এই অংশটাই আমরা তাপ পরিবাহী পদার্থ দিয়ে এটাকে রাখি, যাতে তাপের আদান প্রদানটা এর মধ্য দিয়ে সম্ভব হয়। এই সিস্টেমটাকে আমরা যদি তাপ উৎসের উপর রেখে আমাদের প্রথম যে অবস্থাটা ব্যাখ্যা করি, যেটাকে আমরা সমষ্ট প্রক্রিয়া বলতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এ অবস্থান থেকে আমরা বি অবস্থানে ব্যাখ্যা করতে পারি। কিভাবে আসলো? আমরা বলি যে এই প্রক্রিয়ার নাম সমষ্ট প্রক্রিয়া। সমষ্ট প্রক্রিয়া নিয়ে আমরা অনেক কথা বলার চেষ্টা করব, যেখানে আমরা জানব যে তাপমাত্রাটা স্থির রাখতে হবে। আর আমরা গ্যাসের ধর্ম থেকে জানি একটা গ্যাসকে যদি আমরা আয়তনে প্রসারিত করি তার তাপমাত্রাটা কমে যাবে। আর এই তাপমাত্রা কমে যাওয়া সমষ্ট শর্ত হতে পারে না। তাই সমষ্ট প্রক্রিয়া সম্পাদন করার জন্য আমরা সিস্টেমটাকে তাপ উৎসের সাথে সম্পর্ক করব। এই যে গ্যাসের আয়তন প্রসারণের জন্য তার যে তাপমাত্রাটা হ্রাস পাচ্ছে, উৎস থেকে এই তাপের যোগানটা নিয়ে আমরা সিস্টেমের তাপমাত্রাটাকে স্থির রাখার চেষ্টা করব। সো আমরা উৎস থেকে যে পরিমাণ তাপ নিচ্ছি, দ্যাটস Q1, এটা আমাদের উৎস থেকে নেওয়া তাপের পরিমাণ। আর এ থেকে বিতে যে আমাদের পরিবর্তন, সেই পরিবর্তনের জায়গাটা আমরা P1, V1, T1, বি এর জায়গাটা P2, V2, T1। ছবিটি একটু খেয়াল করো, T1, T1 একই আছে আয়তন বৃদ্ধির ফলে, কারণ সমষ্ট প্রক্রিয়ায় তাপমাত্রাটাকে স্থির রাখাটাই উদ্দেশ্য। এবার আমরা বি থেকে সিতে আসব। এই প্রক্রিয়াটা হবে রুদ্ধতাপীয়। একটু ছোট করে আলোচনা করি। আমরা ডিটেলসে গাণিতিকভাবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিয়ে আমরা অনেকটা পড়াশোনা করব। এটা যেটা বোঝায়, এই যে আমরা আয়তন পরিবর্তন করছি কার? সিস্টেমের। এই আয়তন পরিবর্তনে তার তাপমাত্রা যদি হ্রাস পায় বা গ্যাসের ধর্ম অনুযায়ী তাপমাত্রা কমবে, এর জন্য আমরা বাইরে থেকে তাপের যোগান দেব না। আমরা সিস্টেমটাকে তাপ নিরোধকের সাথে সংযুক্ত করব। উদ্দেশ্য বাইরে থেকে তাপের আদান প্রদান সম্পূর্ণ বন্ধ রাখা। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা একটা চক্রের কিছুটা পথ অতিক্রম করলাম, দ্যাটস বি থেকে সি। তো যেহেতু আমরা আয়তন প্রসারণ, তাপমাত্রাটা কমে যাবে, অতএব সি অবস্থানে তার অবস্থানটা আমরা ব্যাখ্যা করব P3, V3, T2। যেহেতু আয়তন প্রসারণ, সেহেতু T2টা অবশ্যই T1 থেকে কম হবে। আমরা বলবো T1 গ্রেটার দেন T2। আর যেহেতু এটা তাপ নিরোধকের উপর রাখা, সো তাপের আদান প্রদান এখানে হবে না। কার্নোচক্রের আমরা যে তৃতীয় ধাপটাকে ব্যাখ্যা করতে চাই, কার্নোচক্রের তৃতীয় ধাপে আমরা সি থেকে ডিতে আসব এবং এই প্রক্রিয়াটা সম্পন্ন করব আমরা সমষ্ণ প্রক্রিয়ার সাহায্যে। এবং এই প্রক্রিয়ায় আমরা আবারও জানি তাপমাত্রা স্থির রাখাটা এর প্রধান ধর্ম। বাট গ্যাসকে যদি আমরা সংকোচন করি তাহলে তার তাপমাত্রা কমে যাবে, এটা না, তাপমাত্রাটা বেড়ে যাবে। বাট আমরা চাচ্ছি তাপমাত্রাটাকে স্থির রাখতে। এই তাপমাত্রাকে স্থির রাখার জন্যে সিস্টেমে যে উৎপন্ন তাপ তাকে বের করে আনতে হবে। আর এই বের করার জন্যে আমরা সিস্টেমটাকে এই গামলার সাথে স্থাপন করব। গামলাটাকে আমরা বলবো যে Q2 পরিমাণ তাপ এবার গামলায় অপসারণ করা হবে, কারণ সিস্টেমের তাপমাত্রাকে আমাদের স্থির রাখতে হবে। আমরা যে T2-তে ছিলাম, ডিতেও আমরা ওই একইভাবে আমরা লিখব সম্পর্কে P4, V4, T2।
আয়তন হ্রাসে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা গামলায় তাপ অপসারণ করে সিস্টেমের তাপমাত্রাকে আমরা সব সময় স্থির রাখার চেষ্টা করছি। কার্নো চক্রের শেষ ধাপ আমরা বলবো রুদ্ধতাপীয় সংকোচন প্রক্রিয়া। এই রুদ্ধতাপীয় সংকোচন প্রক্রিয়ায় আমরা ডি থেকে আবারও এতে ওঠার চেষ্টা করব, বা ডি অবস্থান থেকে এ অবস্থানে আমরা মুভ করব। এটা রুদ্ধতাপীয়, আমরা এটাকে নিরোধকের উপরে রাখব, তাপের আদান প্রদান হবে না। সো তাপমাত্রা বৃদ্ধি পেয়ে T2 T1-এ পৌঁছাবে। আমরা আমাদের চক্রটা সম্পন্ন করলাম, যেটা আমরা বলতে পারি যে এইরকম একটা জটিল চিত্রের সাথে আমাদের কেন পরিচিত হতে হবে। আমরা আগে আমাদের উদ্দেশ্যটা বললাম যে প্রকৃতি কোনোভাবেই চায় না তাপশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তর হোক। প্রকৃতির এই না চাওয়াটাকে আমাদের চাওয়া করার জন্যেই এত আয়োজন। এবার একটু দেখে নেওয়া যাক যে কার্নো তার যে চক্র ব্যবস্থার সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হলো, কার্নো সেই চক্রে কতটুকু কাজ তৈরি করতে পারলো তাপশক্তি ব্যবহার করে। আমরা যদি গাণিতিক ব্যাপারগুলোকে আমরা আগেই তোমাদের সাথে বলা যে গাণিতিক ব্যাপারটাকে আমরা আরও পরের ক্লাসে সুন্দর মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করব। এই ক্লাসে আমাদের সামগ্রিক চেষ্টাটাই হবে গোটা ব্যাপারটাকে তোমাকে অনুধাবন করা, যে আমরা কি করতে চাচ্ছি আর কেন তা করা প্রয়োজন, আর এই বর্তমান প্রেক্ষাপটে তার প্রয়োজনটা কতটুকু তুমি অনুভব করতে পারো, এইটাকে সামনে রেখেই আমাদের এই প্রচেষ্টা। এবার দেখা যাক যে উদ্দেশ্য নিয়ে আমাদের ইঞ্জিনটা, সেই ইঞ্জিনের আমরা কাজের ব্যাপারটা কেমন তৈরি করতে পারলাম। যদি আমরা ইঞ্জিন কর্তৃক সম্পাদিত কাজটা আমরা বের করতে চাই, বা ইঞ্জিন কতটুকু কাজ করলো সেই কাজের ব্যাপারটা যদি আমরা ব্যাখ্যা করতে চাই, তাহলে সেখানে আমরা দেখব যে এই চক্রে সে একটা কাজ সম্পন্ন করলো W1, এই চক্রে সে একটা কাজ সম্পন্ন করলো W2, এই চক্রে সে একটা কাজ সম্পন্ন করলো W3, আর এই চক্রে সে একটা কাজ সম্পন্ন করলো W4। তাহলে প্রতি চক্রে তার কাজগুলো ইন্ডিভিজুয়ালি নিয়ে যদি আমরা সামগ্রিকভাবে তার মোট কাজটা আমরা দেখি W1, W2, W3, W4, এর মধ্যে যেটা আমরা বলতে চাচ্ছি দুটা সমষ্ণ প্রক্রিয়া, দ্যাটস W1, দ্যাটস W3, দুটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, দ্যাটস W2, দ্যাটস W4। একটা ব্যাপার আমরা খুব পরিষ্কার যে সমষ্ণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্যে ফার্স্ট এই W1 কাজ সম্পন্ন করার জন্যে আমরা উৎস থেকে Q1 পরিমাণ তাপ গ্রহণ করলাম। W2 এবং W4 রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাপ নিরোধকের উপর রেখে সম্পন্ন করা, এই প্রক্রিয়ায় আমরা কোনো তাপ উৎসের সাহায্য নিইনি। কিন্তু W3 এই কাজটা করার জন্যে আমরা গামলায় Q2 পরিমাণ তাপ বর্জন করলাম। দ্যাটস Q2 হবে আমাদের বর্জনকৃত তাপের পরিমাণ। আমরা গাণিতিক জটিলতায় যাচ্ছি না, আমরা গাণিতটা পরের ক্লাসে দেখব। আমরা দেখব যে W2 আর W4 এটা একে অপরকে নাকচ করে আমাদের এইখানে যেটা কাজের রাশিমালা দাঁড়াবে, দ্যাট ইজ W1 প্লাস W3। W2, W4 একে অপরকে নাকচ করবে। W1 এই কাজটা সম্পন্ন করার জন্যে আমরা Q1 তাপশক্তির সাহায্য নিচ্ছিলাম। যেহেতু এটা আমরা বাইরে থেকে যোগান দিচ্ছি, তাই Q1টা প্লাস পজিটিভ। আর W3 এই কাজটা সম্পন্ন করার জন্যে আমরা গামলায় Q2 পরিমাণ তাপ অপসারণ করলাম, আর এই অপসারণ করার জন্যে এই তাপটাকে আমরা নেগেটিভ দিয়ে প্রকাশ করতে চাই। তাহলে এই ক্ষেত্রে আমাদের কাজের পরিমাণ হবে Q1 মাইনাস Q2। আমাদের সমস্ত আয়োজন এই ইঞ্জিনের মূল কথাটুকু এর মধ্যেই আমরা রাখতে চাচ্ছি। আমরা সমীকরণের ডান পাশে তাপ শক্তির হিসাব দেখছি, বাম পাশে আমরা কাজের হিসাব দেখছি। আমাদের উদ্দেশ্যটাই ছিল তাই যে আমরা তাপ শক্তিকে ব্যবহার করে আমরা কাজটাকে ব্যবহার করতে চাই। তো এই যে তাপ শক্তিকে কাজ শক্তিতে রূপান্তর করা, এটিই ছিল কারণের উদ্দেশ্য।
এখন এই কাজটা করতে গিয়ে বা এইটা ব্যবহার করতে গিয়ে কার্নো যে ইঞ্জিন তৈরি করলো, সেই ইঞ্জিনের যদি আমরা লাভ বা দক্ষতাটা দেখতে চাই, দক্ষতার ব্যাপারটা হলে আমাদের বাস্তবতাটাকে আমরা আরেকটু সামনে থেকে নিয়ে আসতে পারবো। সেখানে দক্ষতার ব্যাপারটা যেন পরিমাপ করতে চাই, দক্ষতা আমরা প্রকাশ করি, দক্ষতা দ্যাটস এটা বলতে যা বোঝায় সেটা আমরা কতটুকু তাপ শক্তি ব্যবহার করলাম, বা আমরা বলি ইঞ্জিনে ব্যবহৃত তাপ শক্তি। আর উপরে যেটা আমরা রাখতে চাচ্ছি উৎপন্ন কাজ। দক্ষতাকে আমরা শতকরায় প্রকাশ করি, সো এটা পার্সেন্টেজ আমরা যাব। এবার একটু ভাবি কতটুকু তাপশক্তি ব্যবহার করছে, সেটা আমাদের Q1, দ্যাটস Q1। কতটুকু কাজ হলো, দ্যাট ইজ W। কারণ ওর সমস্ত চক্র থেকে এই ডাব্লিউর যে মান সেটা আমরা বের করলাম Q1 মাইনাস Q2 বাই Q1। দ্যাটস দক্ষতা। আমরা যদি তাপ শক্তির ব্যবহার করে একটা কাজ উৎপন্ন করতে পারি, সেই ইঞ্জিনের দক্ষতাটা নির্ভর করবে আমাদের কতটুকু তাপশক্তি ব্যবহার করলাম আর কতটুকু কাজ করলাম তার উপর। এটুকু আমাদের কমন সেন্স থেকে আমরা নিজেরাই বুঝি। যদি অল্প তাপ ব্যবহার করে আমরা বেশি কাজ সম্পন্ন করতে পারি, তাহলে দক্ষতাটা বেশি হবে। সো এই যে ইঞ্জিন, এই ইঞ্জিনের ব্যাপারটায় তোমাদের এখনও অনেকটাই তোমাদের অ্যাটেনশন দিতে পারো। আমরা ইঞ্জিনের উপর প্রচুরভাবে নির্ভরশীল। আমাদের প্রত্যাহিক জীবনে যে কোনো ভেহিকেলসরা আমরা ইঞ্জিনের উপর নির্ভর করি। আমাদের আধুনিকতার যত রকম আমরা ভেহিকেলস দেখছি, আমাদের প্রতিদিনের কাজই ইঞ্জিনকে আরও মডিফাই করা। সো এই পড়ার জায়গা থেকে, দক্ষতার জায়গা থেকে যদি আমরা এইটাকে ক্লিয়ার করতে পারি যে আরও কত ভালো ইঞ্জিন তোমরা তৈরি করতে পারবা, সেটা আমাদের প্রাসঙ্গিক। তোমাদের অনুধাবনের জায়গাটাকে বোঝায় দেয়া যে আমরা যা পড়াচ্ছি বা তুমি যা পড়ছো তার একটা বাস্তবতা, তার একটা প্রয়োগ, এবং তুমি সেখানে কন্ট্রিবিউশন রাখতে পারো এবং অনেক বড়োভাবে তুমি ভূমিকা রাখতে পারো সুন্দর বা প্রয়োজনীয় ইঞ্জিন আবিষ্কারের মধ্য দিয়ে। আমরা এই যে দক্ষতার ব্যাপারটায় গিয়ে পৌঁছালাম, এই জায়গাটায় আমাদের আরেকটা রূপান্তরের কাজটাও করব। যদিও এই অঙ্কের ব্যাপারগুলো আমরা ডিটেলসে আনবো, তবু এখানে আমরা রূপান্তরটাকে আরেকটু পরিষ্কার করে রাখার জন্যে T1 মাইনাস T2 বাই T1, দ্যাট ইজ এটা দিয়েও প্রকাশ করতে পারি, যেখানে Q1টা ছিল তাপ শক্তি আর T1টা তাপমাত্রা। তাপশক্তির একটা গুরুত্বপূর্ণ অবস্থা তাপমাত্রা। আমাদের এই অধ্যায়ের প্রথম দিকেই আমরা তাপশক্তি, তাপমাত্রার স্কেল, এই পর্যায়ক্রমে এগুলো জানার চেষ্টা করব। বাট ওই জিনিসগুলো আমরা একটু পরে আনতে চাচ্ছি। আমরা প্রথমেই তোমাদেরকে পরিচিত করানোর চেষ্টা করা হলো যে আমরা আসলে কি করতে চাচ্ছি, আর এই করতে চাওয়ার পিছনে আমাদের কোন কোন টুলসগুলো ভূমিকা রাখবে, সেই টুলসগুলোকে তোমাদের একটু পরিচিত করে দেওয়ার চেষ্টা। যে প্রসঙ্গটা একেবারেই না বললে না, আমরা ওইটা একটু তোমাদের মনে করে দিতে চাচ্ছি যে যদি আমরা এই Q2 কথা যদি একটু ভাবতে চাই, Q2 কি? এটা তাপ গামলা। এটা কি করে? আমরা বলি এই Q2 যে কাজটা করে সেটা হলো তাপকে শোষণ করে। এটাও তুমি তোমার অঙ্কের জায়গা থেকে বুঝতেই পারছো। Q2-র মানটা যত কম হবে, কাজের মানটা তত বেশি হবে, তোমার ইঞ্জিন তত বেশি দক্ষ হবে। তোমার সাধারণ জায়গা থেকে আমরা বলতে চাচ্ছি যে আমরা যে ইঞ্জিনটা ব্যবহার করি, এই ইঞ্জিনে Q2 বা যে তাপ গামলার কাজটা করে, সেই কাজটা হলো আমাদের প্রকৃতি। প্রকৃতি তোমার তাপ শোষণের কাজটা করে তোমার ইঞ্জিনকে কার্যক্ষম করে তুলছে। আর এই যে প্রকৃতি এত তাপ তাকে শোষণ করতে হচ্ছে, তাতে তার যে একটা পার্শ্ব প্রতিক্রিয়া বা তার যে বিশৃঙ্খলা, তার যে ডিস্টার্বনেস,
দেখতেই পাচ্ছ প্রকৃতির কি ভয়ঙ্কর চেহারা আমরা এখন প্রতিদিনের জীবনে দেখছি। তার পিছনে আমাদেরও যে কন্ট্রিবিউশন আছে, এই কন্ট্রিবিউশনটাকে তোমাকে আর একবার মনে করে দেয়া যে এই কন্ট্রিবিউশনে আমরা প্রকৃতিকে নষ্ট করছি। তোমার যদি পড়ার প্রথম জায়গা থেকেই তোমার যদি মনে হতো যে কি দরকার ছিল প্রকৃতির এত কষ্ট করানো, আমরা যেভাবে গ্যাসের সুইচ অন করে রান্নাবান্না সব কাজ করতে পারি, তা আমরা তো গ্যাস বা ডিজেল বা পেট্রোল একটা বোতলে রেখেই মোটরসাইকেল নিয়ে ঘুরতে পারতাম। তোমার লাভ হতো, প্রকৃতির কি চেহারাটা হতো তুমি যদি চিন্তা করো, সে ভয়ঙ্কর হতো। তোমার এই অপ্রয়োজনীয় তাপ শক্তি শোষণ করতে করতে প্রকৃতির বিশৃঙ্খলার পরিমাণটা এমন ভয়ঙ্কর হতো যে তুমি কখনোই প্রকৃতিকে আর সুস্থ স্বাভাবিক রাখতে পারতা না। আমাদের এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হবে প্রকৃতির এই বিশৃঙ্খলার পরিমাপ করাটা, যাকে আমরা এনট্রপি দিয়ে প্রকাশ করতে চাচ্ছি। সো এই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ আলোচনা হবে, দ্যাটস এনট্রপি। আমরা এনট্রপিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্তমান প্রেক্ষাপটে ব্যাখ্যা করার চেষ্টা করব। আর এত গরম, এত ডিস্টার্বিং ক্লাসের পর বা তোমাদের অ্যাটেনশন নেওয়ার পর তোমার যদি কখনো মনে হয় যে একটা ফ্রিজ থাকলে ভালো হতো বা তোমার ঠান্ডা জিনিসটা এই সময় খেতে পারলে ভালো লাগতো, সেই ফ্রিজের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্টও আমরা এই চ্যাপ্টারে দেওয়ার চেষ্টা করব। সো ফ্রিজ কীভাবে কাজ করবে, এই ফ্রিজের গোটা কার্যপ্রক্রিয়াটা আমরা এই চ্যাপ্টারে আনার চেষ্টা করব। সো আমরা যদি খুব সংক্ষেপে এই কথাটা বলতে চাই যে আমরা এই চ্যাপ্টারে কি শিখতে চাবো, আমাদের তিনটা জিনিস আমরা খুব ভালো মতো করে এই চ্যাপ্টারে শিখতে চাবো। প্রথম আমরা একটা ইঞ্জিন বানাবো, আর এই ইঞ্জিন বানানোর জন্য বা ইঞ্জিনের প্রয়োজনে আমাদের যা যা অ্যারেঞ্জমেন্ট দরকার আমরা সমস্ত অ্যারেঞ্জমেন্টের সাথে পরিচিত হব। আর ইঞ্জিনের উদ্দেশ্যটা নিয়ে তোমাদের আর কোনো ভুল ধারণা নাই। যদি ইঞ্জিন যদি না থাকে তাহলে আমাদের সভ্যতা কোনোভাবেই চলতে পারবে না। আমাদের যে কোনো ভেহিকেলস, যে কোনো যানবাহন, বাস, ট্রাক, মোটরসাইকেল, প্লেন, গাড়ি যাই হোক, সব কিছুই এই ইঞ্জিনের উপর নির্ভরশীলতা। সো ইঞ্জিনকে ভালো মতো জানা সত্যিকার অর্থে প্রকৃতির অনেক গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশনকে তুমি ভালো মতো করে আত্মস্থ করতে পারছো। আর এইটা করতে গিয়ে বা এই যে তোমার স্বাচ্ছন্দ্যটাকে গুরুত্ব দিতে গিয়ে, তুমি স্বাচ্ছন্দ্য নিতে গিয়ে তুমি যে প্রকৃতির একটা প্রবলেম তৈরি করছো, বিশৃঙ্খলা, সো তোমার স্বাচ্ছন্দ্যের সাথে প্রকৃতিকেও মিলাতে হবে, প্রকৃতির বিশৃঙ্খলতাটাকেও তোমাকে গুরুত্বের সাথে বুঝতে হবে। সো এইখানে আমরা এনট্রপি দিয়ে সেই প্রকৃতির বিশৃঙ্খল ব্যাপারটাকেও আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করব, যাতে তুমি এই জায়গাতে এনট্রপিটাকে গুরুত্বের সাথে তুমি নিতে পারো। আর আমাদের প্রতিদিনের জীবনে ফ্রিজের মতো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এই ফ্রিজের কার্যপ্রক্রিয়া, কার্যপদ্ধতি, ফ্রিজের ডিটেলস যা কিছু আছে, এই সমস্ত কিছুই আমরা ব্যাখ্যা করতে চেষ্টা করব এই টপিক্সের মধ্যে। তাহলে আমরা যখন পরবর্তীতে বা সেকেন্ড অপশনে যখন আমরা যাব, নিশ্চয়ই তোমাদের পাবো, তখন আমরা এই যে আলোচনাগুলো করার চেষ্টা করলাম অ্যাট এ গ্লান্স, যে আমরা ইঞ্জিনকে পরিচিত করতে চাচ্ছি, আমরা এনট্রপির সাথে পরিচিত হতে চাচ্ছি, আমরা ফ্রিজটাকে জানতে চাচ্ছি, আর এই প্রকৃতির তিনটা গুরুত্বপূর্ণ এলিমেন্টসকে ক্লিয়ার করার জন্য আমরা যার উপর খুব ডিটেলসে নির্ভর করব, আমরা তাদের সবার সাথে খুব ভালো মতো পরিচিত হব। যদি আমরা সিলেবাসটাকে বইয়ের রেফারেন্সে দেখি, তাহলে আমাদের আলোচনার শুরুটা হবে তাপশক্তি দিয়ে, তারপরে আমরা তাপমাত্রার কাছে যাব, তাপমাত্রাকে পরিমাপ করার জন্য বিভিন্ন স্কেলের সাথে পরিচিত হব, আমরা বিভিন্ন স্কেলকে জানবো, সেলসিয়াস স্কেলকে জানবো, ফারেনহাইটকে জানবো, ক্যালভিনকে জানবো। আমরা ট্রিপল পয়েন্ট সম্বন্ধে খুব ভালো একটা আইডিয়া নিয়ে আমরা তাপমাত্রার জগৎটাকে সামনে রেখে আমরা ইঞ্জিনের কাছে যখন যাব, তো সমস্ত প্রক্রিয়ার সাথে আমরা খুব পরিচিত হব, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সাথে পরিচিত হব, আমরা সমস্ত প্রক্রিয়া কর্তৃক সম্পাদিত কাজকে চেনার চেষ্টা করব, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাজকে চেনার চেষ্টা করব। আমাদের এই টপিক্সে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হবে এদের লেকটাকে খুব ভালো মতো করে বোঝা, সমস্ত রেখার ঢাল, রুদ্ধতাপীয় রেখার ঢালটাকে পরিষ্কার করা, এদের মধ্যে সম্পর্কটাকে খুব ভালো মতো ডিটেলসে জানা, আমরা গ্যাসের আপেক্ষিক তাপ দুটো সিপিসিভিকে ভালো মতো জানা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের সমীকরণকে ভালো মতো জানা, আমাদের মোলার গ্যাস ধ্রুবকের সম্পর্কটা বা বিভিন্ন গ্যাসে এই গামার মানটা যে বিভিন্ন রকম হয় তাকে ডিটেলসে জানা। সো এই একটা সুন্দর একটা অধ্যায়, আমরা অনেক নতুন নতুন রাশির সাথে পরিচিত হব এবং আমরা এইগুলোকে ব্যবহার করে আমরা বাস্তবতার গুরুত্বপূর্ণ ব্যাখ্যাগুলোকেই খুব সুন্দর মতো করে পরিষ্কার করার চেষ্টা করব।
আশা করি আমরা পরবর্তীতে তোমাদের দেখা পাবো। আর যেটা আমরা সবসময় তোমাদের বলতে চাচ্ছি, যে প্রেক্ষাপটে আছো বা যে সময়টাতে আছো, টাইম মেশিনে থাকো, যাতে তুমি এই সময়টাকে এনজয় করতে পারো। একটা সময় যখন প্রকৃতি তার ডিস্ট্রাক্টটা কমিয়ে আমাদের স্বাভাবিক জীবনে নিয়ে আসবে, তখন তুমি দেখবা আর এই সময়টা তো অল্পই ছিল। বা তোমার টাইম মেশিনের যে সময়টা একদিন, এটা যখন তুমি নিচে নামবা, তখন যেন মনে হয় এটা 6 মাসের মতো হলো। সময়টাকে ব্যবহার করো, সময়টাকে কাজে লাগাও, সময়টাই আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানসিকভাবে, শারীরিকভাবে সুন্দরভাবে দিন অতিবাহিত করো। ধন্যবাদ।